ওয়েলকাম এভরিওয়ান। আমরা মাধ্যমিকে কীভাবে বেশি নাম্বার পাওয়া যায় বা রিভিশন করার সময় কতটা সহজে কম সময়ে আমরা পুরো ভৌতবিজ্ঞানটাকে কভার করতে পারি সেই বিষয়ে আলোচনা করছিলাম। ওকে, তো আমরা আজকে আলোচনা করব গ্যাসের আচরণ। দেখো, এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের কোশ্চেনও আসে, 2 নম্বরের কোশ্চেনও আসে, এবং সবথেকে বড় বিষয় হলো এই চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসে। তো এইখানে আমরা প্রথমে আসবো কীভাবে আমরা এটাকে সহজভাবে করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে যা পড়তে হবে সেটা হচ্ছে গ্যাস নিয়ে পড়তে হবে। তো সেই কারণে প্রথমে আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চাপ, গ্যাসের চাপ। ওকে, তো গ্যাসের চাপ বলতে কী বোঝায় না, কোনো গ্যাস যখন পাত্রে রাখা হয় বা গ্যাস যে চাপ দেয় কোনো পাত্রের উপর বা কোনো স্থানের উপর, একক ক্ষেত্রফলের উপর গ্যাস যেভাবে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপ হয়ে থাকে। কিন্তু এখানে আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে চাপ। তো চাপ থেকে কী কী কোশ্চেন আছে, দেখো চাপ থেকে একটাই শর্ট কোশ্চেন আসবে, সেটা হচ্ছে চাপের এককগুলো আমাদের জানতে হবে। এবং বিভিন্ন জায়গাতে চাপের একক কী হয়ে যাবে না, দেওয়া থাকবে, বলবে কোনটা চাপের একক। ঠিক আছে, তো জেনারেলি কী হয়, টর, বার, এটিএম, পাস্কেল, এটাকে পাস্কেল বলে। ঠিক আছে, এটাকে পাস্কেল বলা হয়। এছাড়া কি হয়, ডাইন পার সেমি স্কোয়ার, এগুলো সবই চাপের একক হয়ে থাকে। আর একটা চাপের একক ইউজ করা হয় মিলিবার। এখানে এই যে বার লিখেছি না, এইটার মিলিকে বলা হয় মিলিবার। ওকে, তো এবার আমরা জানবো যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা কীরকম হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, বায়ুমণ্ডলীয় চাপকে এটিএম ইউনিটে প্রকাশ করা হয়। তো 1 ATM বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলবো না, আমরা কি জানি না, ওই 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 76 সেন্টিমিটার পারদের চাপকে কি বলা হয়, 1 ATM। এটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, 1 ATM সমান 76 সেন্টিমিটার পারদ চাপ। ওকে, তো এখানে 76 সেন্টিমিটারকে কোনো কোনো অঙ্কে আমরা 760 মিলিমিটারও ইউজ করতে পারি, তবে এটা এই মুহূর্তে লাগবে না। তো এখানে যদি কোশ্চেন দিয়ে দেয় যে বায়ুমণ্ডলীয় চাপকে পাস্কেল এককে প্রকাশ করো, 2 নম্বরে যদি দিয়ে দেয়, তখন আমরা সেটা কীভাবে করব। দেখো এইখানে এই যে তোমাকে যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা বলতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। তো সেটা বলতে গেলে আমাদেরকে এখানে কি বলতে হবে, তাহলে আমরা জানি কি চাপ সমান HDG, যেটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি, এই ফর্মুলাটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এইখানে আমরা জাস্ট মানগুলো পুট করে দেবো। 76 ইন্টু পারদের ঘনত্ব, এইখানে দেখো পারদের ঘনত্ব কত হয়, 13 এক্স্যাক্ট যদি আমি ঘনত্ব করতে যাই তাহলে কি হবে, 5951 ওকে, 5951 ইন্টু জি এর ভ্যালু হবে 980.665। ঠিক আছে, এই পুরো সিস্টেমটা আমরা সিজিএসে করছি, সেই কারণে এটা কী হবে, ডাইন পার সেমি স্কোয়ার, এটা বসাবো। এটা যদি আমরা বসাই, এটা যদি আমরা মনে রেখে বসাই, তাহলে এইখানে ডাইরেক্টলি কী করে দেবো না, 1.01325। এই এত বড় সংখ্যাটাকে মনে রাখার উপায় কি, এই তিনটে ডিজিট করে মনে রাখো, 101 325। ঠিক আছে, ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হয়ে থাকে। বা এটাকে সহজে মনে রাখা যাবে কীভাবে, এইটা লিখতে পারো 101 325 পাস্কেল। ঠিক আছে, 101 325 পাস্কেল, এইভাবে আমরা মনে রাখতে পারি। এবারে যদি কেউ মনে না রাখতে পারে তাহলে কী হবে, তাহলে কি অঙ্কটা হাতছাড়া হয়ে যাবে না, কীভাবে হবে না, তখন সেখানে আমাদেরকে গুণ করতে হবে। ওকে, এটা মুছে দিচ্ছি। দেখো, পারদের ঘনত্ব এত বড় ডিজিটগুলো মনে রাখা সম্ভব নয়, সেই কারণে আমরা সিম্পল ওয়েতে যদি করতে যাই তাহলে এটা কী হবে, এটা হবে 76 সেন্টিমিটার পারদের ঘনত্ব। এটা আমরা মনে রাখবো কি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আর জি এর ভ্যালু কত মনে রাখবো না, 980 হয়ে থাকে, সেটা আমরা মনে রাখবো। ওকে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, এগুলো হয়ে থাকে। এবার এইটাকে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের এটা যদি আমরা না মনে রাখি তাহলে আমাদেরকে শুধু গুণটা করতে হবে। ঠিক আছে, খাতার ডান দিকে
যদি এটা পরীক্ষাতে পড়ে তাহলে আমরা কি করব, খাতার ডান দিকে এটাকে গুণ করতে থাকবো। কীভাবে গুণ করব না, প্রথমে 76 এবং 13.6 এটাকে মাল্টিপ্লাই করব। 6 6 36 6 হাতে এলো 3, 6 3 18 3 21, 13 6 18 8 হাতে এলো 1, 21 1 22 অ্যান্ড দেন দিস ইজ 7। তো এটাকে করলে কি আসবে, 6 9 2 2 4 0 2 7 9 1 10। এটা পেয়ে গেলাম। এখানে একটার পরে দশমিক আছে, সেই কারণে এখানে একটার পরে দশমিক বসবে। এবার পরের স্টেপে কি করব না, 1009.6 এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে, 980 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো জিরোতে তো কটা, এখানে 4খানা জিরো বসে যাবে, জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে। তারপরে 8 6 48 8 হাতে এলো 4, 8 9 72, 72 4 76 6 হাতে 7 থাকলো, 7-এর এখানে 7 বসে যাবে, এখানে 0 বসবে, এখানে 8 বসবে। ঠিক আছে, ওকে, এটা 5টা 0 ছিল, নো প্রবলেম। এবারে যখন 9 দিয়ে গুণ করবো, 9 6 54 4 হাতে এলো 5, 9 9 81, 81 5 86 হাতে এলো 8, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 9 হবে। পুরো সিস্টেমটাকে যোগ করলে কত হচ্ছে, এইচডিজি কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, কিছু একটা ভুল হয়ে গেছে। দেখো কি ভুল হয়েছে, 36 6 আরেকবার দেখে নিই। হ্যাঁ, 36 6 হাতে হলো 3, 6 3 6 42, এই জায়গাটাতে ভুল হয়ে গেছে। দেখো 6 6 36 6, তারপরে 6 7 42 3 45 হবে, এই জায়গাটাতে ভুল হয়ে গেছে। তো দেখো গুণ করার ক্ষেত্রে খুবই আমাদের সাবধান থাকতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, 3 6 18 8 হাতে এলো 1, 3 7 21 22, 1 6 6 1 7 7। এবারে 6 5 8 এইখানে বসবে কত, এটা ভুল হয়ে গেছে, এটা বসবে 13, 3 হাতে এলো 1, 12 1 13 3 হাতে এলো 1, 9 1 10। তো এইটা হবে, তাহলে এই জায়গাটাতে এইটা কি হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এটার মান কত হবে, এটার মান হবে 1033.6। তাহলে এই পুরো সিস্টেমটাই ভুল। তো এইখানে যখন গুণ করব তখন এখানে 5টা জিরো ঠিক আছে, 8 6 48 8 হাতে হলো 4, 8 3 24 4 28, 8 3 24 4 28 হাতে 2 থাকলো, 8 3 24 24 2 26 6 হাতে হলো 2, 8 0 0 সেখানে 2 বসবে, 8 1 8, এটা হবে। এবারে 9 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, এখানে 4 বসবে, 9 6 54 4 হাতে 5 থাকলো, 9 3 27, 27 5 32 2 হাতে 3 থাকলো, 9 3 27, 27 3 30 0 হাতে 3 থাকলো, 9 0 0, তার সঙ্গে এখানে 3 যোগ হয়ে যাবে, 9 1 9। এইবার এইখানে আমাদের যোগ করতে হবে, যোগ করার সময় এখানে কত বসবে, 0, এটা 8 8 4 12 2 হাতে হলো 1, 8 1 এখানে কত হবে 9, এখানে বসবে 2, 8 3 11 1 হাতে হলো 1, 9 1 10, আর এখানে দশমিক একটা পরে ছিল, সেই জন্য এটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে পুরো সিস্টেমটা কি এলো দেখো 101। তাহলে এটাকে আমরা যদি আমরা এখানে মুছে দিই, পুরোটা গুণটা সবার হয়ে গেছে। তাহলে দেখো এবারে যখন আমরা মুছতে যাব তখন সেইখানে পি এর মান কি আসবে, দেখো এইচডিজি মানে এইচ এর মান কত ছিল 76, এটা ছিল 13.6 আর এটা ছিল 980। তো এইটাকে যখন আমরা গুণ করতে যাচ্ছি তখন এইখানে কি ভ্যালু আসছে, 101 292 আর তার সঙ্গে 8, এর ইউনিট কি হবে, ডাইন পার সেমি স্কোয়ার। এবার দেখো এই ডাইন পার সেমি স্কোয়ার থেকে যখন আমরা পাস্কেলে যাই তখন 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করলে পুরো সিস্টেমটা কত আসছে দেখো, 101 292.8 পাস্কেল। এই যে ভ্যালুটা আসছে দেখে মনে হবে সেটা তো এসেছিলো 101 325, তাই না? অরিজিনাল ভ্যালুটা কত ছিল, 101 325। এই দেখো জাস্ট সামান্য কিছু পার্থক্য রয়েছে, কিন্তু এটা যদি কেউ করে দিয়ে আসে সে কিন্তু পরীক্ষায় ভুল হবে না, নাম্বারটা ঠিকই থাকবে। কারণ পুরো ফরম্যাটটাতে আমরা যখন এইটা লিখে দেবো 1.01
3 × 10⁵ পাস্কেল, তখন আমাদের উত্তর পুরো ঠিক চলে আসবে। দেখো এখানে 2.9 যেহেতু আছে তাহলে সেটাকে আমরা 3 লিখতে পারি, তাহলে 1.013 করলে 10⁵ আসবে। অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে 10⁵ কোথা থেকে চলে এলো। দেখো এইখানে যখন আসবে তখন এখানে 10, এইখানে 10-এর স্কোয়ার, এখানে 10-এর কিউব, এখানে 10-এর 4 আর এখানে 10-এর 5। তার মানে যখন এই জায়গাতে দশমিক বসবে তখন তার সঙ্গে গুণ হবে 10⁵, সেই কারণে এখানে আমি 10⁵ লিখেছি। আর এইখানে 9-এর জায়গাতে কত আছে, অ্যাকচুয়ালি এটা হতো 1.01292 × 10⁵ এই সংখ্যাটা আসতো। এবারে এই পুরো সিস্টেমটাকে আমি 1.013-তে ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কেউ যদি এটাও করে তাহলেও সে নাম্বার পাবে। তাহলে আগের ওই অনেকগুলো ডিজিট মনে রাখতে হবে, আর নাহলে এইভাবে গুণ করার পরে এটা আমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের বায়ুমণ্ডলীয় চাপের মান। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটার অরিজিনাল ভ্যালু কত হয়, 101/325। তাহলে এটা কি হলো না, বায়ুমণ্ডলীয় চাপের মান হলো 101/325 পাস্কেল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এটা গেল আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। এই সিস্টেম, এবার দেখো কোনো জায়গায় যখন একটা পাত্র থাকে সেই পাত্রে কী করা হয় না, গ্যাসকে রাখা হয়। তো গ্যাস স্বাভাবিকভাবে কি করবে, এইদিকে চাপ প্রয়োগ করবে, এদিকে চাপ প্রয়োগ করবে। তো এই গ্যাসের চাপকে আমরা মাপবো কীভাবে? এখানে দুটো পয়েন্ট ভালো করে খেয়াল করে দেখো, এটা প্রচুর পরিমাণে ভুল হয়ে থাকে। দুটো পয়েন্ট কি দেখো, এক হচ্ছে বায়ুর চাপ, সেটা কার সাহায্যে মাপা হয়? বায়ুর চাপ বলতে কোথায় না, বায়ুমণ্ডলে বায়ুর চাপ, সেটা কি হবে না ব্যারোমিটার। ঠিক আছে, কি হয় না ব্যারোমিটার। আর আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ, এটা মাপা হয় কার সাহায্যে, ম্যানোমিটার। ঠিক আছে, এটা মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। মনে রাখার ক্ষেত্রে কনফিউশন আসতে পারে। ঠিক আছে, তোমাদের শুধু এইটুকু বলে রাখি যে বায়ুর চাপ মাপার জন্য যে ব্যারোমিটার ইউজ করে সেটা অনেক বড় যন্ত্র, এই ধরো এত বড় যন্ত্র, কিন্তু ম্যানোমিটার কি হয়, এইরকম ছোট যন্ত্র হয়। ঠিক আছে, এখন এইখানে বিষয় দেখো, ম্যানোমিটার কীভাবে মনে রাখবে, সেটা হচ্ছে যে টায়ারের যে আমরা হাওয়া ভরি, টায়ারে যখন হাওয়া ভরি তখন সেই হাওয়া ঠিকঠাক আছে কিনা জানার জন্য ছোট্ট একটা যন্ত্র ব্যবহার করি, আর সেই ছোট্ট যন্ত্র কী হবে, ম্যানোমিটার। বা ধরো আমাদের ক্ষেত্রে কি হয় না, ব্লাড প্রেশার মাপার সময় আমরা পাম্প করি হাওয়া, সেই জায়গাতে এইরকম ছোট্ট একটা যে ইনস্ট্রুমেন্ট থাকে ওইখানে কি সিস্টেম করা থাকে, ম্যানোমিটারের সিস্টেম করা থাকে। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যানোমিটার ছোট ইনস্ট্রুমেন্ট, ব্যারোমিটার বড় ইনস্ট্রুমেন্ট। তো বড় ইনস্ট্রুমেন্টের জন্য গ্যাসের চাপ মাপা হয় না, গ্যাসের চাপ মাপা হয় কার সাহায্যে, ম্যানোমিটারের সাহায্যে। ওকে, তো এরপরে আমাদের 2 নম্বরের কোশ্চেন আসবে। 2 নম্বরের কী কোশ্চেন আসবে, 2 নম্বরের কোশ্চেন আসবে বয়েলের সূত্র। তো আসা যাক এবার বয়েলের সূত্র নিয়ে আলোচনা করা যাক। দেখো বয়েলের সূত্রের ক্ষেত্রে কি হবে না, বয়েল নামে একজন বিজ্ঞানী একখানা গ্যাসের সম্পর্কে সূত্র দিয়েছিল। কি সূত্র না, কোনো গ্যাসের যদি আমার ভর ও উষ্ণতা এই দুটোকে যদি আমরা স্থির রাখি, দেখো এটা আমি লিখছি পুরোটা মনে রাখার জন্য। ঠিক আছে, তো ভর এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কি হবে না, আয়তন চাপের সঙ্গে কি হবে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা ব্যস্তানুপাতই বলে দিতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে, বয়েলের সূত্র বলছে ভি মানে যদি আয়তন হয়, মানে এটা এইরকমই হবে যে এম ভরের কোনো গ্যাসের টি উষ্ণতায় বায়ুর চাপ
পি হলে এবং তার আয়তন ভি হলে বয়েলের সূত্রানুযায়ী ভি সমানুপাতিক সমানুপাতিক 1/p ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এইখানে ব্র্যাকেটে কী লিখতে হবে, এম এবং টি স্থির। এইটা হচ্ছে আমার গাণিতিক রূপ বা ব্যাখ্যা। ভালো করে শুনে নাও, এম ভরের কোনো গ্যাসের উষ্ণতা টি কেলভিন বা টি ডিগ্রি সেলসিয়াস হলে ওই গ্যাসের চাপ পি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্রানুযায়ী ভি সমানুপাতিক 1/p যখন এম এবং টি স্থির থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক সমীকরণ। এটাকে যখন আমরা এখানে প্রকাশ করব, যখন এই সমানুপাতিক ধ্রুবক তুলব, তখন এখানে কে একটা থাকবে। ঠিক আছে, এই জায়গাতে কি আসবে, যখন এটাকে গুণ করে দেবো তখন পিভি সমান কে সমান ধ্রুবক। এই যে পিভি সমান ধ্রুবক হলো, এটাকে ভালো করে খেয়াল করে দেখো, এইটা কিন্তু বয়েল সূত্রের গাণিতিক রূপ। এই যে বয়েল সূত্রের গাণিতিক রূপ হচ্ছে, এটা আমাদেরকে অঙ্ক করতে গেলেও কাজে লাগে। এইখানে কিন্তু যদি এখানে বলে যে বয়েল সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো, এটা হয়ে যাবে বিবৃত আর এটা হয়ে যাবে ব্যাখ্যা। এইখানে গিয়ে আমাদের শেষ করে দেব। ঠিক আছে, কিন্তু যদি গাণিতিক ফর্মুলা আসে তখন এইখানে কি করতে হবে দেখো, তখন এইখানে আমরা P1V1 ফর্মুলাটা ব্যবহার করব। P1V1 সমান P2VT। এটা কি কোন ক্ষেত্রে ব্যবহার করব না, গাণিতিক সমীকরণের জন্য ইউজ করব। ঠিক আছে, এটা গাণিতিক সমীকরণের জন্য ইউজ করব। ওকে, তো বয়েল সূত্র হয়ে গেল। বয়েল সূত্র থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, সেটা হচ্ছে বয়েল সূত্রের ধ্রুবকগুলি কি কি, বলো তো কি হবে। অবশ্যই ভর এবং উষ্ণতা অ্যাকচুয়ালি আমরা বলেছি, কিন্তু এখানে মনে রাখার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। দেখো, সেই জায়গাতে একটা সহজ উপায় রয়েছে। কীরকম উপায় দেখো, এইখানে ভর সব জায়গাতেই ধ্রুবক থাকে। গ্যাসের ক্ষেত্রে যে কয়েকটা সূত্র আসবে, বয়েল এবং চার্লস, এই দুটোর ক্ষেত্রে ভর সব জায়গাতেই ধ্রুবক থাকে। কিন্তু এইখানে বয়েল, ঠিক আছে, এই যে বয়েল এই টার্মটার বাংলা মানে কি হয়, বাংলা মানে হয় ফোটানো। ঠিক আছে, স্ফুটন বা ফোটানো টাইপের। আর এর জন্য কি লাগে, এর জন্য লাগে তাপমাত্রা, তাপ থেকে তাপমাত্রা। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। কীরকম না, এখানে বয়েল রয়েছে, বয়েল করা হচ্ছে জল বা ডিম, এগুলোকে বয়েল করা হচ্ছে, তার মানে কি হয়, উষ্ণতা হয়। তো সেই কারণে এখানে উষ্ণতা স্থির থাকবে। এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি, অথবা যে যার নিজেদের ট্রিপসে ইউজ মনে রাখতে পারো। ওকে, ওকে, নেক্সট আমরা আলোচনা করব, বয়েল সূত্রে আরও একটা এ থেকে গেছে, সেটা হচ্ছে লেখচিত্র। দেখো, এক্স অক্ষ বরাবর কাকে আমরা নিয়ে আসব, যে আমাদের যাকে আমরা এইদিকে আমরা ভি করব, এইদিকে আমরা পি করব। ঠিক আছে, তো যদি আমরা এটা করে থাকি তাহলে এর লেখচিত্র কেমন হবে। এর লেখচিত্র করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা এইভাবে লেখচিত্র হয়ে থাকে। একটা লেখচিত্র আঁকলেই কিন্তু হবে, বইতে অনেকগুলো লেখচিত্র থাকতে পারে, জাস্ট এটা করলেই হবে। এইখানে কয়েকটা, এটা একটা পড়তে পারে, অথবা আচ্ছা, এর প্রকৃতি এটা খুব ইম্পর্ট্যান্ট। এইখানে দেখো পি বনাম ভি এইরকম লেখচিত্র দেওয়া থাকবে। এইটার প্রকৃতি কেমন হবে, এই লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্তাকার। এটা হবে প্রকৃতি। ঠিক আছে, তো এটা আমার সমপরাবৃত্তাকারের প্রকৃতি হয়ে গেল। এবার যদি কোনো জায়গাতে কোশ্চেন পড়ে যে পিভি বনাম ভি, এখানে বনাম শব্দটা থাকতে পারে, এর লেখচিত্র কি হবে দেখো, এই জায়গাতে কি ড্র করব, এই জায়গাতে ভি ড্র করব, এই জায়গাতে পিভি ড্র করব, এবং পিভি এর লেখচিত্র কেমন হবে, এরকম। এইরকম লেখচিত্র হলে এটা দেখতে কেমন হচ্ছে, সরলরেখা। সেই কারণে এর যে প্রকৃতি সেটা হবে সরলরৈখিক। ঠিক আছে, এটার প্রকৃতি হবে সরলরৈখিক। অথবা আরেকটা পড়তে পারে কি, পিভি বনাম পি লেখচিত্র, সেটাও কি হবে, এইরকম হবে, আর এটাও কি হবে, সরলরৈখিক।
তোমরা যখন লেখচিত্রের প্রকৃতির কথা বলবে তখন সেখানে ভালো করে খেয়াল করবে যে এই জায়গাতে এটা সরলরেখা আছে না এরকম বাঁকা রেখা রয়েছে। যদি বাঁকা থাকে তাহলে সেটা পরাবৃত্তাকার হবে, আর যদি সোজা থাকে তাহলে সেটা সরলরেখী হবে। ওকে, তো এইখানে আমাদের বয়েলের সূত্র শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব চার্লসের সূত্র নিয়ে। দেখো চার্লসের সূত্রের ক্ষেত্রে কি বলেছে, চার্লস বলেছে কোনো জায়গাতে ভর এবং উষ্ণতা যদি স্থির থাকে, ভর ও চাপ এ দুজন যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন কি হবে। আচ্ছা, এই চার্লসের সূত্রের ক্ষেত্রে এই সূত্রটাই শুধু 2 নম্বরে পড়ে যেতে পারে, এবং সেটার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যে চার্লসের সূত্র দুটোভাবে পড়তে পারে। এক, পরম স্কেলে বলতে পারে, ঠিক আছে, আর 2 শুধু চার্লসের সূত্র 2 নম্বর। যদি শুধু চার্লসের সূত্র 2 নম্বর থাকে তাহলে সেটা আমরা কীভাবে করব দেখো, ভালো করে শোনো। কোনো গ্যাসের ভর এবং উষ্ণতা যদি স্থির, এইটা লিখতে হবে যে স্থির ভরের এটা নির্দিষ্ট কথাটা থাকবে, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে এইখানে খেয়াল করো, এটা তো কন্ডিশন, শর্ত হয়ে গেল। তো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস, এইখানে দেখো এইটা প্রতি ডিগ্রি, এই কথাটা আমরা লিখতে পারি, অথবা 1 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, যে কোনো একটা। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, বৃদ্ধি বা হ্রাসের জন্য আচ্ছা এখানে আয়তনটা কেটে দাও, ঠিক আছে। গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উহার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে। দেখো এটা আমাদেরকে 2 নম্বরে পড়তে পারে। এখানে সহজে কীভাবে আমরা মনে রাখব, সহজে মনে রাখার উপায় হচ্ছে, এবং এটা খুবই সহজ। দেখো, এক হচ্ছে আমরা যদি এইটা মনে রাখি, এটা আমাদের মনে থেকেই যায়, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এইবার এখানে কি করব দেখো, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির থাকলে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস বা বৃদ্ধি করলে, এইখানে খেয়াল করে দেখো আমি আগে বৃদ্ধি দিয়েছি, এই কারণে এখানে বৃদ্ধি লিখেছি। তোমরা যদি এখানে আগে হ্রাস লেখো তাহলে আগে হ্রাস দিতে হবে। হ্রাস করলে কি হবে না, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ হ্রাস বৃদ্ধি ঘটে। এইখানে দেখো এই যে টার্মটা লেখা রয়েছে না, এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য। তাহলে 0 ডিগ্রিতে কত হচ্ছে 273, ঠিক আছে, 1/273। সেই কারণে এটা আমরা এইখানে মনে রাখতে পারি। এইটাই শুধু আমাদের 2 নম্বরের পড়লে এতটা লিখে দিতে হবে। এর সঙ্গে যদি ব্যাখ্যা কথাটা জুড়ে দেয় তখন সেখানে কি করব দেখো, যদি ব্যাখ্যা কথাটা জুড়ে দেয় তাহলে আমাদেরকে এটা বলতে হবে, প্রথমেই কি বলতে হবে যে নির্দিষ্ট ভরের ও স্থির চাপে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন সমান V0, এইখানে লিখবে ধরি। ওকে, অতএব
টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য, ঠিক আছে, উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য আয়তন ভিটি হলে চার্লসের সূত্র অনুসারে ভিটি সমান V0 প্লাস মাইনাস V0 ইন্টু টি বাই 273। এখানে এইটা হবে, ঠিক আছে। এইখানে খেয়াল করে রাখবে প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস, যদি কেউ হ্রাস বৃদ্ধি লিখে তাহলে এখানে মাইনাস প্লাসটা উল্লেখ করতে হবে, এই বিষয়ে যেন খেয়াল থাকে। দেখো দু জায়গা থেকে V0 কমন নিয়ে নিলে 1 প্লাস মাইনাস টি বাই 273 হবে। এটা হয়ে যাবে আমার পুরো গাণিতিক ব্যাখ্যা, ঠিক আছে। এবার এইটা আমাদের ক্ষেত্রে খুবই কাজে আসবে। কি করে দেখো, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে না, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে দেখো আমি আর মাইনাস চিহ্নটা ইউজ করলাম না, কেন, কারণ এখানে আমি বলে দিলাম যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আগেরটা হ্রাস বৃদ্ধি ছিল সেই কারণে প্লাস মাইনাস ইউজ করেছিলাম। তো এইখান থেকে যদি আমরা কোনো লেখচিত্র ড্র করতে যাই তখন সেটা কেমন হবে না, আগে এইভাবে টেনে নেবে, টেনে নেওয়ার পর কোনো জায়গাতে স্কেল বসিয়ে স্কেল দিয়ে প্রথমে এটাকে ডট 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 করে এইখান পর্যন্ত ডট ডট লাইন যোগ করবে, তারপরে লাইনটা কি করবে কন্টিনিউয়াসলি এইভাবে ড্র করবে, ঠিক আছে। এই যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসটাকে দেবে ভি অ্যাক্সিস আর এই অ্যাক্সিসটাকে দেবে টি অ্যাক্সিস, আর এইখানটায় মান লিখবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা ও হবে, দ্যাটস ইট। এইটা হবে আমার লেখচিত্র। এইখানে লেখচিত্র কেমন দেখাচ্ছে, সরলরেখা। তো ভিটি লেখচিত্রের বা চার্লসের সূত্রে যে লেখচিত্র হবে তার প্রকৃতি কেমন হবে, তার প্রকৃতি হবে সরলরৈখিক। ওকে, এটা হয়ে গেল। এইবার আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা কি, সেটা হচ্ছে পরম স্কেল। সেটাতে আসা যাক। দেখো পরম স্কেল কথাটা যখন আসবে, পরম স্কেল যে কথাটা আসবে সেইখানে পরম স্কেলের ক্ষেত্রে কি হবে না, পরম স্কেলের ক্ষেত্রে হবে একটা এমন একটা স্কেল, দেখো স্কেল আমরা কটা শিখেছি এ পর্যন্ত, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি ফারেনহাইট স্কেল, এইগুলো আমরা শিখেছি। এখানে একটা নতুন স্কেল শিখব যার নাম হচ্ছে কেলভিন স্কেল, যেটাকে কে বলে আমরা ডিনোট করি। এইখানে 0 ডিগ্রি সেলসিয়াস যেটা হয় সেটাই এইখানে কত হবে 273 কেলভিন। দেখো এইখানে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে সেটাই এখানে কত 273 কেলভিন, আর এখানে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে সেইটা এইখানে হয় 373 কেলভিন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে কেলভিন স্কেল কি, যার নিম্ন স্থিরাঙ্ক হয় 273 কেলভিন এবং উচ্চ স্থিরাঙ্ক যেখানে আমাদের জল ফুটে বাষ্প হয় সেটা হয় কি 373 কেলভিন। তার মানে দেখো এখানেও 100টা দাগ রয়েছে, কতটা রয়েছে 100টা ঘর রয়েছে, আর এখানেও 100টা ঘর রয়েছে। পার্থক্য কি, এটা 0 থেকে শুরু হচ্ছে, এটা 273 থেকে শুরু হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, কোনো জায়গাতে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু যদি আমার 30 ডিগ্রি সেলসিয়াস হয় বা 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তো এটাকে কেলভিনে কনভার্ট করার সময় এটা কি হবে না 27-এর সঙ্গে 273 যোগ করতে হবে, ঠিক আছে। 27-এর সঙ্গে 273 যোগ করতে হবে, এটা যেন মনে থাকে, এটা আমাদের প্রচুর অঙ্ক করতে গেলেও কাজে লাগবে। কিন্তু এইখানে যদি বলা থাকে যে এর বৃদ্ধি, তাহলে কি হবে দুটোতে সমান হবে। মানে কি, এইখানে যদি বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়, ভালো করে এটা খেয়াল করে দেখো, যদি বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস বলে তাহলে এখানেও কি হবে 1 কেলভিন হবে, ঠিক আছে। দুটো বৃদ্ধির ক্ষেত্রেই 273 বিয়োগ হয়ে যায়। যেমন ধরো এখানে 27-এর জন্য কত হয়েছে 300 কেলভিন হয়েছে, এইখানে যদি আমি 28 ডিগ্রি সেলসিয়াস করতাম তাহলে বৃদ্ধি কত হতো 1 ডিগ্রি, সেটার মান কত হতো 28 প্লাস 273 এবং সেটার মান কত হতো 301 কেলভিন। দেখো দু জায়গাতেই আমার পরিমাণ কত হচ্ছে 1-এর পার্থক্য হচ্ছে। সেই কারণে এটা খেয়াল রাখবে যে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেল দুটোরই
ঘরের মান 1 একক করে বৃদ্ধি পায়, সেই কারণে বৃদ্ধি এবং হ্রাস দু স্কেলেই সমান হয়, কিন্তু মানগুলো আলাদা হয়। ওকে ওকে, এইখানে একটা এই পরম স্কেল থেকে একটা দারুণ কোশ্চেন পড়ে, দু ধরনের কোশ্চেন, শর্ট কোশ্চেন পড়ে। একটা এরকম দিয়ে যায় 30 ডিগ্রি সেলসিয়াস বড় না 300 কেলভিন বড়। কি করবে না 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে চলে যাবে, নিয়ে গেলে দেখবে সেখানে 303 কেলভিন হচ্ছে, তাহলে অবশ্যই এটা বড় হবে। আরেকটা কোশ্চেন কি পড়ে, সেটা হচ্ছে এইরকমই পড়ে যে কোন স্কেলে মানে টেম্পারেচার ঋণাত্মক হয় না। মানে দেখো 273 ডিগ্রি সেলসিয়াস সমান কত হয় 0 কেলভিন, এটাই লোয়েস্ট, এর নিচে হয় না। ঠিক আছে, তো এগুলো হয়, ঠিক আছে, এগুলো কি হবে না এরপরে যতগুলো টেম্পারেচার রয়েছে 1K 2K 3K এগুলো হতে পারে, এগুলো রাইট। রং কোনগুলো, সরি কোনগুলো রং দেখো, -274 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273-এর নিচের মান পসিবল নয়, বা -1K -2K কেলভিন স্কেলে মাইনাসটাই পসিবল নয়, আর ডিগ্রি সেলসিয়াস স্কেলে -273-এর নিচে আর হয় না। এইগুলো খেয়াল করে রাখবে, এমসিকিউতে দিয়ে দিতে পারে কোনটা সম্ভব নয় বা কোন উষ্ণতাটা সম্ভব নয়। ঠিক আছে, ওকে। তো এইখানে চার্লসের সূত্রে দেখো কি বললাম, তাহলে চার্লসের সূত্রে একটা নতুন স্কেল ডেভেলপ করছে। কীরকম, এটাকে যদি আমরা সমতা করি তাহলে দেখো কি হচ্ছে, এখানে 273 প্লাস টি বাই 273, এই জায়গাতে যদি আমরা এটা বসাই 273 ইন্টু ক্যাপিটাল টি, 273 ইন্টু ক্যাপিটাল টি, নতুন একটা টার্ম নিয়ে এলাম, তাহলে তখন এইখানে ভি এর মান কী হয়ে যাবে, এই টি এর সঙ্গে সমানুপাতিক, কারণ এটা পুরোটাই ধ্রুবক, এটা পুরোটাই ধ্রুবক, তাহলে ভি সমানুপাতিক টি হচ্ছে। এইখানে টিটাকে কি বলা হয়, পরম উষ্ণতা বলা হয়। এটা কি বলা হয়, পরম উষ্ণতা। ঠিক আছে, এবং এর মান কত হয়, এর মান হয় কেলভিন স্কেলের ডিগ্রি সেলসিয়াসের যা ভ্যালু হয় তার সঙ্গে 273-কে যোগ করতে হয়। ওকে ওকে, এইবার এখানে খেয়াল করে দেখো টি এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এইখানে 0 সমান কত হচ্ছে টি প্লাস 273, টি সমান কত হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতা কাকে বলে না, পরম শূন্য উষ্ণতা কাকে বলে এইটা আমরা যদি আলোচনা করতে যাই তাহলে কি হবে, দেখো দেখো কি হচ্ছে দেখো টি সমান যে -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, এইখানে ভালো করে খেয়াল করে দেখো যে উষ্ণতাতে গ্যাসের চাপ ও আয়তন শূন্য হয়ে যায়, এই টার্মটা মনে রাখবে, যে উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকেই বলবো পরম শূন্য উষ্ণতা। একে পরম বলার কারণটা কি, কারণ এর থেকে ছোট উষ্ণতা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, ওকে। এবার একটা বিষয় পড়ব, সেটা হচ্ছে যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, তার আগে একটা বলে রাখি যে চার্লস এবং বয়েলে সাধারণ ধ্রুবক কি, দেখো চার্লসের চ আর বয়েলের বয়েল, তো এখানে চাপ স্থির, এখানে উষ্ণতা স্থির, বাকি দু জায়গাতেই কি স্থির থাকে, ভর স্থির থাকে। ঠিক আছে, এটাও কোথাও কোশ্চেন চলে আসে। তো চার্লস এবং বয়েলের সূত্রে যখন আমরা করতে যাব তখন এখানে খেয়াল রাখতে হবে যেটা 2 মার্কের রয়েছে নাকি 3 মার্কস, 2 মার্কস না 3 মার্কস, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি 2 মার্কের থাকে তাহলে কিভাবে আনসার করব, তখন এইখানে বলবো যে বয়েলের সূত্রানুসারে
বয়েলের সূত্রানুসারে কী হবে, বয়েলের সূত্রানুসারে, আচ্ছা সরি, যদি 2 মার্কের থাকে তার আগে একটা লাইন লিখতে হবে। সেটা কী রকম না, ধরি m ভরের গ্যাসের উষ্ণতা T কেলভিন ও চাপ, আচ্ছা এখানে T কেলভিন দেওয়া দোকানি, T ও চাপ P ও আয়তন V হলে, দেখো এইখানে কি বলা হচ্ছে, ধরি m ভরের উষ্ণতা T, চাপ P ও আয়তন V, এটা হয়ে গেল। এইবার লিখব কি, বয়েলের সূত্রানুযায়ী কমা দেব, দেখি V সমানুপাতিক 1/P, এটা লিখে দেবো। ঠিক আছে, এখানে কি লিখে দেবো, যখন m ও T স্থির, ব্যাস হয়ে গেল। এবার কি লিখব, চার্লসের সূত্রানুসারে, চার্লসের সূত্রানুসারে কি শিখেছি না, V সমানুপাতিক T যখন m এবং P স্থির, হয়ে গেল। এবারে কি লিখব, যোগভেদের সূত্র থেকে পাই, সেক্ষেত্রে কি লিখব না, V সমানুপাতিক P/T বা VT, সরি T/P এটা হবে। ঠিক আছে, তো এখানে P যখন মাল্টিপ্লাই গুণ হয়ে যাচ্ছে তখন এটা কি হবে, দেখো ওপরে লিখছি, এইখানে লেখা হচ্ছে, দেখো কি হচ্ছে, PV সমানুপাতিক T আর এইখানে সমানুপাতিক চিহ্ন ওঠালে কি আসবে, KT, এই প্রমাণটা থাকবে। 2 নম্বর হয়ে যাবে। যদি কোনো কারণে এটা 3 নম্বর থাকে তখন আমরা কিভাবে করব, তখন এইখানে বয়েলের সূত্রটাকে বিবৃত করতে হবে, যে আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ওইটা লেখার পর অর্থাৎ V সমানুপাতিক 1/P। চার্লসের সূত্রে কি লিখবে না, আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, এই লাইনটা লেখার পরে এটা লিখতে হবে যদি 3 নম্বরের থাকে। ভালো করে খেয়াল করবে এটা, ঠিক আছে? ওকে, নেক্সট। ওকে, সো এই জায়গাতে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে। এইখানে যে PV সমান যে KT এলো, এইখান থেকে আমরা কি লিখতে পারি না, PV/T সমান কনস্ট্যান্ট আসছে, তো সেই কারণে এটা P1V1/T1 সমান P2V2/T2, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে। কোন জায়গায় করব না, যেখানে চাপ, আয়তন, উষ্ণতা সবাই পরিবর্তিত হয়, ঠিক আছে, সবাই পরিবর্তিত হয়, সেখানে এই সূত্রটা কাজে লাগবে। ওকে, নেক্সট ক্লাসে বাকি অংশটা আমরা ডিসকাস করব। এখন পর্যন্ত এটা ভালো করে রিভিশন করো।